আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক, পাড়াডগাঁয়ের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অধ্যায় প্রথম অধ্যায়ের আমি ইসলাম পূর্ব যুগে আরবের অবস্থা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল এ সম্পর্কে জানতে হবে। তো সর্বপ্রথম আমি ইসলাম পূর্ব যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। ইসলাম পূর্ব যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। প্রথমে যে পয়েন্ট আছে, সাধারণ মন্তব্য। ইসলামী পূর্ব যুগের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ এবং নৈরাশ্যজনক। অর্থাৎ এই ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো ছিল না। সেখানে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না, সেখানে কোনো নির্দিষ্ট কোনো সংবিধান, নির্দিষ্ট কোনো নিয়মনীতি বা নির্দিষ্ট কোনো শাসন ব্যবস্থা কোনো কিছুই ছিল না। তাই নির্দ্বিধায় বলা যায় ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ। তারপরে 2 নম্বর পয়েন্ট হলো গোত্র শাসন। ইসলাম পূর্ব যুগে আরবের শাসন ব্যবস্থা ছিল গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থা। অর্থাৎ সেখানের শাসকের উপাধি ছিল শেখ। এই বিভিন্ন গোত্রের প্রধানরাই গোত্র পরিচালনা করত এবং গোত্রের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দিত তাহলেই তারাই গোত্রের সেই সকল সমস্যার সমাধান করত এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনা করত। তারপরে আরবদের গোত্রপ্রধান নির্বাচিত হতো অত্যন্ত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ ব্যক্তি থেকে। যে ব্যক্তি সবচেয়ে অভিজ্ঞ ছিলেন, সবচেয়ে জ্ঞানী ছিলেন, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ছিলেন, তিনি হতে পারতেন গোত্রীয় প্রধান। আর তাদের গোত্রীয় প্রধানকে বলা হতো শেখ। 4 নম্বর পয়েন্ট হলো গোত্রপ্রীতি। যদিও আরব দেশে তৎকালীন সময়ে গোত্রের মাঝে বিভিন্ন বিশৃঙ্খলা বা সমস্যা ছিল, তারপরেও আরবদের মাঝে গোত্রপ্রীতি ছিল বা সম্প্রীতি বিদ্যমান ছিল। 5ম পয়েন্ট হলো গোত্র কলহ। তাদের মাঝে যেরকম গোত্র সম্প্রীতি ছিল, তার বিপরীত হিসেবে ছিল গোত্র কলহ। অর্থাৎ আরব দেশের তৎকালীন সময়ে মানুষের মাঝে কোনো শিক্ষা বা কোনো যোগ্যতা বা কোনো প্রাথমিক জ্ঞান ওইভাবে ছিল না, যার কারণে তারা বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপে বা বিভিন্ন প্রকার মারামারি, হানাহানি বা বিশৃঙ্খলা বা বিভিন্ন খারাপ কাজ এবং কর্মে লিপ্ত ছিল। 6 নম্বর অন্তঃগোত্রীয় দ্বন্দ্ব। তৎকালীন সময়ে আরব বিশ্বে, বিশেষ করে আরব দেশে বিভিন্ন গোত্রের মাঝে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। অর্থাৎ গোত্রের সাথে গোত্রের বা গোত্রের ভিতরে বিভিন্ন সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একে অপরের সাথে বা এক গোত্রের সাথে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বা মারামারি বা ঝগড়া বিবাদ সবসময় লেগেই থাকত। 7ম পয়েন্ট হলো দিয়াত। দিয়াত শব্দের অর্থ হলো রক্তের বদলে রক্ত। অর্থাৎ তৎকালীন সময়ে আরব দেশের যদি কেউ কাউকে আঘাত করত বা কেউ কারো ক্ষতি করে ফেলতো, তাহলে তার প্রতিদান হতো এরকম বা বিচার হতো এরকম
যে রক্তের বদলে রক্ত, অর্থাৎ একজন যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে তার কেউ আবার কাউকে তাকে হত্যা করে ফেলবে। অর্থাৎ এভাবে বলা যায় কেউ যদি আমার একটা হাত কেটে দেয় তাহলে আমিও তার একটা হাত কেটে দেব, বা আমার যদি কেউ একটা দাঁত ভেঙে দেয় আমিও তার একটি দাঁত ভেঙে দেব। অর্থাৎ তৎকালীন বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত কঠিন। 8 নম্বর পয়েন্ট হলো গোত্র কলহের কারণ। প্রাক ইসলামের যুগে আরবদের মাঝে বিভিন্ন গোত্রের কলহের অন্যতম কারণ ছিল ভূমিকে কেন্দ্র করে, তারপরে বিভিন্ন পদ পদবি নিয়ে, এছাড়াও তাদের মাঝে বিভিন্ন স্বার্থকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার দ্বন্দ্বে লিপ্ত হতো। 9 নম্বর পয়েন্ট হলো মক্কার মন্ত্রণা সভা। বর্তমানে যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি বা বিশ্বের কথা চিন্তা করি তাহলে দেখা যায় একটি রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সকল কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে চায় তাহলে দেখা যায় যে মন্ত্রণালয় পরিষদের কোনো ভূমিকা অপরিসীম। অর্থাৎ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম, সকল ক্ষেত্রেই মন্ত্রণালয়ের ভূমিকা অপরিহার্য। তাই বর্তমানের মতো তৎকালীন সময়ে অর্থাৎ প্রাক ইসলামের যুগেও মন্ত্রণালয় সভা ছিল। এই সভা বিভিন্ন প্রকার সামাজিক সমস্যার সমাধান থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমি আলোচনা করব সামাজিক অবস্থা নিয়ে, অর্থাৎ তৎকালীন সময়ে আরব দেশের সামাজিক অবস্থাটা কেমন ছিল। সামাজিক অবস্থা যদি আলোচনা করতে চাই তাহলে প্রথম পয়েন্ট আছে সমাজের স্তরভেদ। প্রাক ইসলামের যুগে আরবের সমাজকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো শহরবাসী, বা সমাজের জনগণকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো শহরবাসী, আরেকটা হলো বেদুইন বা যাযাবর। শহরে যারা বসবাস করত তাদের পেশা বা জীবনযাত্রার মান ছিল অন্যরকম, এবং যারা বেদুইন বা যাযাবর ছিলেন তাদের জীবনযাত্রা বা তাদের পেশা ছিল অন্যরকম। 2 নম্বর পয়েন্ট হলো কলিন্য প্রথা। কলিন্য প্রথার অর্থ হলো বংশমর্যাদা। কলিন্য প্রথার অর্থ হলো বংশমর্যাদা। বর্তমানেও দেখা যায় বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বংশের লোক তাদের বংশকে কেন্দ্র করে অনেক গর্ববোধ বা অহংকার করে থাকে। তৎকালীন সময়েও প্রাক ইসলামের যুগেও বিভিন্ন সমাজে বা বিভিন্ন গোত্রে কলিন্য প্রথা বিদ্যমান ছিল। অর্থাৎ তারা তাদের বংশ মর্যাদা এবং পদ পদবীকে বা পেশাকে অনেক প্রাধান্য দিত। অর্থাৎ উঁচু বংশের লোক নিচু বংশের লোককে অত্যন্ত ঘৃণার চোখে দেখত এবং মূল্যহীন করে দেখত। 3 নম্বর পয়েন্ট হলো নারীর সামাজিক অবস্থা। প্রাক ইসলামের যুগে নারীর অবস্থা কেমন ছিল? প্রাক ইসলামের যুগে নারীর অবস্থা কেমন ছিল? প্রথমে যেটা আছে তা হলো ভোগের সামগ্রী। অর্থাৎ নারীদেরকে তৎকালীন সময়ে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ নারী হিসেবে বা মানুষ হিসেবে তাদের যে একটা মূল্যায়ন বা তাদের যে একটা মূল্য, তারা ন্যূনতম মূল্যায়নও পেত না। তাই সমাজের কিছু বর্বরচিত বা কিছু খারাপ ব্যক্তি ছিল, তারা নারীদেরকে তাদের ভোগের সামগ্রী হিসেবে সবসময় ব্যবহার করত এবং নারীদেরকে তাদের বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত করত। তারপর আছে বৈবাহিক পবিত্রতা ক্ষুণ্ণ। তৎকালীন সময়ে নারীদেরকে আসলে বৈবাহিক যে পবিত্রতা সম্পর্ক বা মূল্য সেটা কখনোই দেওয়া হতো না। অর্থাৎ একটা নারীকে বিয়ে করে তারপরে সে একাধিক বিয়ে করতো বা বিভিন্ন প্রকার অন্য অপকর্মে লিপ্ত হতো। অর্থাৎ স্ত্রী হিসেবে বা বৈবাহিক সূত্রে যে একটা মূল্যায়ন নারীকে সেটা কখনোই করা হতো না তৎকালীন সময়ে। তারপরে আছে হলো পরকীয়া প্রেম। প্রাক ইসলামের যুগে
বিভিন্ন প্রকার মানুষ বা বিভিন্ন প্রকার ব্যক্তি বিভিন্ন প্রকার খারাপ কাজে লিপ্ত হতো। তার মধ্যে পরকীয়া প্রেম হতো অন্যতম। অর্থাৎ বিবাহ করার পরেও একজন পুরুষ একাধিক নারীর সাথে সম্পর্ক গড়ে তুলত বা একজন নারীও একাধিক পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলত। অর্থাৎ অন্যায়ভাবে বা অসামাজিক কার্যকলাপে তারা বেশি লিপ্ত থাকত। তারপর যে পয়েন্ট আছে, সম্পত্তির দাবি থেকে বঞ্চিত। তৎকালীন সময়ে নারীদেরকে তাদের সম্পত্তি থেকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো। অর্থাৎ জন্মসূত্রে বা উত্তরাধিকারী সূত্রে একজন নারী যে সম্পত্তির মালিক হবে, কখনোই তাকে তার এই অধিকার ফিরিয়ে দেওয়া হয় নাই বা অধিকার রক্ষা করা হয় নাই। সম্পত্তির ক্ষেত্রে নারীদেরকে পুরোপুরি সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। তারপরে পয়েন্ট আছে খেলার সামগ্রী। প্রাক ইসলামী যুগে নারীদেরকে খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ খেলার পণ্যকে আমরা যেভাবে ব্যবহার করি বা খেলার সামগ্রীকে যেভাবে ব্যবহার করি, আর নারীদেরকে সেভাবে ব্যবহার করা হতো। ধর্মীয় ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদেরকে ততটা কোনো মূল্যায়ন করা হতো না। অর্থাৎ তাদের ধারণা নারীরা শুধু খেলার সামগ্রী হিসেবেই থাকবে এবং তাদেরকে খেলার সামগ্রী হিসেবে ব্যবহার করবে। 4 নম্বর হলো দাস প্রথা। দাস প্রথা তৎকালীন সময়ে দাস প্রথা একটি অন্যতম প্রথা। এই প্রথায় মানুষকে একদম জিম্মি করা হতো। পণ্য সামগ্রী, বাজারে যেরকম পণ্য কেনাবেচা করা হয়, তৎকালীন সময়ে নারীদেরকেও এই পণ্যের মতো কেনাবেচা করা হতো। অর্থাৎ হাট বাজারে নারীদেরকে পণ্যের মতো বেচা কেনা হতো। যাদের টাকা পয়সা বেশি ছিল বা আর্থিক অবস্থা ভালো ছিল, তারা নারীদেরকে দাস হিসেবে কিনে নিয়ে যেত এবং তাদের উপর অমানবিক নির্যাতন চালাতো এবং তাদের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে বাধ্য করত। সন্তানের উপর অধিকার। সন্তানের উপর অধিকার। কোনো দাসী তার প্রভুর অনুমতি ছাড়া যদি সন্তান নেয় বা বিয়ে শাদী করে, তাহলে ওই নারী বা ওই পুরুষ কখনোই সেই সন্তানের উপরে দাবি করতে পারবে না। তাহলে ওই নারী কখনোই ওই সন্তানের উপরে দাবি করতে পারবে না। তখন তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী ওই সন্তান প্রভুর হয়ে যাবে। কন্যা সন্তানের জীবন্ত হত্যা। কন্যা সন্তানের জীবন্ত হত্যা তৎকালীন সময়ে সবচেয়ে নিকৃষ্ট বা সবচেয়ে ন্যাক্কারজনক কাজ হলো কন্যা সন্তানের জীবন্ত হত্যা। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দারিদ্রতার জন্য বা অনাহারের জন্য মানুষকে হত্যা করো না, কেননা আমি তোমাদের এবং সন্তানদের রিজিকের ব্যবস্থা করেছি। কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন কারণে অনাহারে বা মান-ইজ্জতের ভয়ে বা আত্মসম্মানের ভয়ে নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো। অর্থাৎ তৎকালীন সময়ে এরকম মনে হতো যে নারী সন্তান জন্ম দেওয়া একটা অভিশাপ বা পাপ, এমনটা তাদের ধারণা ছিল। তাই তারা কন্যা সন্তান জন্ম হলেই অত্যন্ত মান-ইজ্জতের প্রশ্নে পড়ে যেত। নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয় বলতে আমরা বুঝি নৈতিকতার অবক্ষয়। অর্থাৎ একটা সমাজে যখন বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকবে, যেখানে কোনো শিক্ষার আলো থাকবে না, নির্দিষ্ট শাসন ব্যবস্থা থাকবে না, গণতান্ত্রিক চর্চা থাকবে না, ব্যক্তি স্বাধীনতা থাকবে না, সবাই যার যার মতে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হবে এবং সমাজে অবাধে খারাপ কাজকর্ম লিপ্ত হবে, তখন সেই সমাজে অবশ্যই নৈতিক অবক্ষয় হবে। ঠিক অনুরূপ প্রাক ইসলামের যুগেও সকল ধরনের অসামাজিক কার্যকলাপ বা বর্বরতা লিপ্ত ছিল মানুষ। তাই সেই সময় নৈতিক অবক্ষয় নৈতিকতার চরম অবক্ষয় হয়। অসামাজিক কার্যকলাপ। তৎকালীন সময় আরব দেশের মানুষ বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকত। এমন কোনো খারাপ কাজ নাই বা এমন কোনো খারাপ কার্যকলাপ নাই যে তারা করতো না বা তাদের দ্বারা হয় নাই। তাই তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের কারণে
নারীরা হয়ে যায় একদম মূল্যহীন। কুৎসিত প্রথা, কুৎসিত প্রথা হলো সুদ প্রথা। সুদ প্রথা সবচেয়ে নিকৃষ্ট একটি প্রথা। মানুষ দারিদ্রতার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুদের সাথে জড়িয়ে যায়। তাই তৎকালীন সময়ে বিভিন্ন ব্যক্তি এই কুৎসিত প্রথার কারণে নিঃস্ব হয়ে যায়, এমনকি আত্মহত্যা করে বা তাদেরকে নিয়ে মেরে ফেলা হতো, এরকম ঘটনাও ঘটছে। জুয়া খেলা, জুয়া খেলা আরব সমাজের একটি প্রচলিত সমস্যা। অর্থাৎ এই ধরনের খারাপ খেলার সাথে অনেকেই সম্পৃক্ত থাকতো এবং অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। তাই সার্বিকভাবে আলোচনা করলে দেখা যায় প্রাক ইসলামী যুগের রাজনৈতিক সামাজিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ এবং অত্যন্ত নৈরাশ্যজনক। আল্লাহ হাফেজ।